রাশিয়া আতঙ্কে ইউরোপ, জোটের মধ্যে বিভাজন, আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র, মার্কিন অর্থনীতিতে রেড অ্যালার্ট। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার এবং আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কোন এলাকা, কোন বিভাগ, জেলা, উপজেলা, আপনার নাম সহ আমাদের কমেন্ট করেন। আমরা এখন দর্শকদের একটু কয়েকটা কমেন্ট নিয়ে তারপরে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এমডি দেলোয়ার হোসেন নামে আমাদের এক দর্শক লিখছেন, উনি আমাদের রেগুলারই একজন দর্শক, রেগুলার কমেন্টও করেন। পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, চায়না একসঙ্গে ট্রাই করলে হবে ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে। এটা নতুন জোটের কথা উনি বলেছেন। আরেকজন লিখছেন, পুতিন চাল দিয়েই যাচ্ছেন, মানে পুতিন নতুন নতুন কৌশলে চাল দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। তপন বর্মন উনি লিখছেন, ভারত বাড়াবাড়ি করেনি, বাংলাদেশ করেছে। এটা হচ্ছে ওই যে সেভেন সিস্টারে যে গতকাল আমরা একটা এপিসোড করেছিলাম, সেভেন সিস্টারে বাংলাদেশ সীমান্তে, মিয়ানমার সীমান্তে ভারত তাদের গ্যারিসন তিনটা গ্যারিসন সৈন্য বাড়াচ্ছে, তার উপরে ভিত্তি করে কথা বলছে। বসর চক্রবর্তী নামে আমাদের সর্বশেষ দর্শক লিখছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের উপদেষ্টা ঝামেলাটা শুরু করে, সেই সময় আগে এই নিয়ে কোনো সমস্যা ছিল না, তাই এর জন্য বাংলাদেশি দায়ী। আপনার যার যার মতামতের স্বাধীনতা রয়েছে, ধন্যবাদ আপনাকে। দাদা, আমরা সরাসরি শীতের কাপড় সঙ্গে এনেছেন তো? যেহেতু ইউরোপে আমরা যাবো, ইউরোপে তো শীত, এখন হিমাঙ্কের নিচে চলে যাবে, সামনে আরো ভয়াবহ শীত। চলুন তাহলে ইউরোপ ঘুরে আসি। আমার প্রশ্ন হচ্ছে, যুদ্ধটা তো 4 বছরের দিকে গেল, আমি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলছি, অনেক কিছু হচ্ছে এর মধ্যে, অনেক নাটক। আপনি তো বারবার একটা কথা বলেন যে মনে হচ্ছে যে একটা নাটকের স্ক্রিপ্ট একটার পর একটা ধারাবাহিক এপিসোড, সুলতান সুলেমান যেভাবে এপিসোড একটার পর একটা আসতো, এভাবে এপিসোড আছে। তা আমার প্রশ্ন, যদি আপনি সাহিত্যের ভাষায় বলেন, এক লাইনে যদি বলি, হ্যাঁ, শক্তির সপক্ষে আপনি যাকেই হত্যা করেন না কেন, ইতিহাস কিন্তু বলবে যে মানুষই মরেছে, সে যাই মরুক, ইতিহাস বলবে মানুষ মরেছে, আর এত মানুষ মরেছে যা খুবই করুণ। তা আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন একটা ছুড়ে দেই, আপনি একটু দর্শকদের এটা বলেন। হঠাৎ করে আমরা জানতাম ইউক্রেন আতঙ্কে থাকতো, এখন দেখতেছি আপনার কিছুদিন যাবৎ পুরো ইউরোপ রাশিয়া এবং ভ্লাদিমির পুতিনের আতঙ্কে আতষ্ট থাকছে। ঘটনাটা আসলে কি? কোন কোন জায়গায় আতঙ্ক, কিভাবে আতঙ্ক ছড়াচ্ছে? দেখেন, রাশিয়া অন্তত ইউক্রেনের যুদ্ধ দিয়ে প্রমাণ করতে পেরেছে, হ্যাঁ, যে সোভিয়েত পরবর্তী যুদ্ধ এখনো বাস্তব। এই জিনিস কিন্তু রাশিয়া প্রমাণ করতে পেরেছে, প্রমাণ করে চলেছে। ঠিক আছে, জি। এখন দেখেন, কেন আমি আপনাকে বলছি যে পোল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া এরা এখন আতঙ্কে আছে, একদম সরাসরি ঝুঁকির মধ্যে। রাশিয়া ওদেরকে কিছু করে নাই, জাস্ট একটু কয়েকটা ড্রোন পাঠায় ঘুরে, তাও তো হামলা জ্বালায়নি, কিছুই না, জাস্ট আপনি যেটা, হ্যাঁ ঠিক আছে। তাতেই কি হয়েছে, দেখা গেছে নেটো একদম তোড়জোড় শুরু করে দিয়েছে। ধরেন মহড়া, বাল্টিক সীমান্তে নেটো বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখছে, এইসব জিনিস কিন্তু হ্যাঁ, রাশিয়া হচ্ছে মিসাইল মোতায়েন করেছে বা সামরিক মহড়া দিয়েছে, হ্যাঁ, এইগুলা কিন্তু ইউরোপকে, হ্যাঁ, এই যে অস্থিতিশীল করার অংশ। এবং পুতিন যেভাবে চাচ্ছিল যুদ্ধ কিন্তু ঠিক সেইভাবেই যাচ্ছে এখন। পুতিন চাচ্ছিল যুদ্ধ দীর্ঘায়িত হোক, এবং সেই দীর্ঘায়িত হওয়ার ফলে যে পশ্চিমারা ক্লান্ত হবে এবং ঝুঁকিতে পড়বে, এই জিনিসটা পুতিন কিন্তু পশ্চিমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখেন, আমি আপনাকে বলি, যদি ধরেন রাশিয়ার উপরে ইউরোপ কম নির্যাতন করে নাই, এটা ইউরোপ অস্বীকার করতে পারবে না। অবশ্যই অবিচার রাশিয়ার উপরে কম করে নাই কেউ, ঠিক আছে। তো রাশিয়া তো তার রেভেন্স নিবেই। ধরেন আমি যদি বলি, জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংকিং, যোগাযোগ খাত, এই জিনিসগুলো রাশিয়ার একদম সাইবার থ্রেটে আছে ইউরোপের। তো ইউরোপ, আমি যে বলছি যে ইউরোপে রাশিয়া, হ্যাঁ,
ইউরোপে রাশিয়ার ভীতি কোন জায়গায়? জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংকিং, তারপরে যদি ধরেন যে যোগাযোগ, এইগুলাতে যদি আপনার সাইবার হামলা করে বা তথ্যযুদ্ধ যদি শুরু হয়, তাহলে কি দাঁড়ায়? এমনিতেই রাশিয়ার সাথে পাল্লা দিয়ে ইউরোপের বেশ কয়েকটা দেশের সরকার পতন হয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক আছে, এখন দেখেন এই যে ধরেন ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ওদের তো প্রতিরক্ষা ব্যয় বাড়ছে, অনেক বেড়েছে। ফলে কি অর্থনীতি এই যে বেড়েছে, হ্যাঁ, এতে কি হচ্ছে? উচ্চ মূল্যস্ফীতি আর হচ্ছে গ্যাসের সংকট। এই প্রভাব তো সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব পড়ছে। শুরুতে এই যে সরাসরি প্রভাব, সাধারণ মানুষের মনে তো এখন প্রশ্ন আছে যে কেন আমার টাকা আমি ইউক্রেনকে দিচ্ছি, আমার টাকা আমি কেন নষ্ট করছি, আমার ট্যাক্সের টাকাতে তুমি আরেকটা দেশের যুদ্ধ কেন আমি খরচ ব্যয় করছি, একদম সোজা কথা। এখন দেখেন যে এই নেটোর কিন্তু আমেরিকা নির্ভরতা, আমেরিকা যদি নেটোর সহায়তা কমা দেয়, কালকেই নেটো দুর্বল হয়ে যাবে। এইখানেই হচ্ছে প্রশ্নটা, যে এখন রাশিয়ানরা যেটা এইটাই হচ্ছে ভীতির মূল কেন্দ্র। আমেরিকার তো অর্থনীতি কলাপস করেছে, এটা তো মানে দর্শকদের বোঝার বাকি নাই, যারা হচ্ছে জিও পলিটিক্স দর্শক বা যারা জিও পলিটিক্স পছন্দ করেন, হ্যাঁ, এইসব আলোচনা পছন্দ করেন, তারা তো নিশ্চয়ই জানেন যে আমেরিকার অর্থনীতি কলাপস করেছে, এটা খালি ঘোষণার বাকি। এবং দেখেন যে এখন যেটা হচ্ছে, তো ইউরোপের যে নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, সেটা তো সময়ের ব্যাপার। সেই সময়টা কোথায়? সেটা তো 2, 4, 10 দিনের বিষয় না, সেটা 2, 4, 10 বছরের বিষয়। ইউরোপের দেশগুলো এবং ইউরোপীয় জোট রাশিয়ার এগেনস্টে যে স্টেপগুলো নিয়েছে, প্রত্যেকটারই জবাব দিতে হবে রাশিয়ার ইউরোপের যে সরকার প্রধানরা আছে, এইটা এখন তারা উপলব্ধি করতে পেরেছে। এই কারণেই ভীতি আরও বেড়েছে। রাশিয়ার $300 বিলিয়ন সম্পদ হচ্ছে জব্দ করেছে পশ্চিমারা, ইউরোপের দেশগুলো। এই $300 বিলিয়ন সম্পদ বিক্রি, একদল বলছে বিক্রি করে দিয়ে ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় করবে, আরেক দল বলছে যে এটা বিক্রি করলে পরে আমাদের উপর যে থ্রেটটা আসবে, ওই থ্রেটটা কে সামলাবে। তো এইখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়ায় দ্বিধাবিভক্ত, কিন্তু এইখানেই স্পষ্ট। এখন দেখেন, আমি যদি আরেকটা জিনিস যদি বলি, ইউরোপের বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সামরিক, এই 4টা পরিস্থিতি আগামী দশকে ইউরোপকে নতুন বাস্তবতায় ঠেলে দিচ্ছে। এই বাস্তবতা কাটিয়ে উঠতে ইউরোপের বেগ পেতে হবে। এখন আমি যদি বলি যে দেখেন, ইউরোপের দেশগুলো সরকার এবং জনগণ সবাই ক্লান্ত। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এখন তাদের কাছে অনেক প্রশ্ন, হ্যাঁ, দ্রব্যমূল্য যে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য যে করে বাড়ছে, মানে যারা সরকারে আছে তাদেরও ইন্টারনাল চাপ আছে। কারণ হচ্ছে দেশের মানুষকে বুঝে তাদের তো ক্ষমতায় থাকতে হবে, না হলে ক্ষমতা থেকে আউট, যাও রাস্তায় যাও। তো এই যে নির্বাচনী চাপ, ডানপন্থী জাতীয়তাবাদ, এই যে চাপগুলো আছে, এইগুলো তো জনপ্রিয়তা, এইগুলোকে কাটিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে হবে দলগুলোকে। সেইখানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যেটা হচ্ছে এই চ্যালেঞ্জ থাকলেও যেটা হচ্ছে কোনো কিছুই করার নাই, কারণ হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের ফাঁদে তারা পা দিয়েছে। আমরা হয়তো আগামীকালকে এই বিষয়ে আরও আলোচনা করব, তখন হয়তো যুক্তরাষ্ট্র, ইউরোপের যে বর্তমান পরিস্থিতি, সেই জিনিসগুলো উঠে ক্লিয়ার করব। কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা ইউরোপ, ইউক্রেন, রাশিয়া, এই 3টার মধ্যে থাকছি। কালকে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রটা নিয়ে চলে আসতে চাই, যদি আপনারা যদি আগ্রহী থাকেন, সেটাও আমাদেরকে আশা করি কমেন্টে জানাবেন। এখন দেখেন, ইউরোপীয় জোটের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে। কিরকম রাজনৈতিক বিভাজন? পূর্ব ইউরোপ হচ্ছে, হ্যাঁ, রাশিয়া বিরোধী। হ্যাঁ, তারা কি চায়? তারা হচ্ছে রাশিয়ার সাথে আলোচনা করে যুদ্ধ থামাতে চায়। হ্যাঁ, বাল্টিক দেশগুলো, তারা হচ্ছে কি, ঘোর বিরোধী। তারা তারা হচ্ছে যে সমানে সমানে জবাব দিতে চায়। কি সম্ভব? এখন দেখেন, পশ্চিম ইউরোপ আর পূর্ব ইউরোপের মধ্যে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি করবে কে? তাহলে এখানে এখন দেখেন, তাছাড়া হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং জার্মান রাজনীতিকরা প্রকাশ্যে হচ্ছে যে ইউরোপের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরোধী। আর তারা কি মনে করে?
কেন বিরোধী? তারা মনে করে যুক্তরাষ্ট্র যদি আজকে ইউক্রেন যুদ্ধের সহায়তা বন্ধ করে দেয়, তাহলে ইউক্রেনকে পুরো সহায়তা দিতে হবে ইউরোপের দেশগুলোকে। এবং যেটা হচ্ছে কি, এই যে রাজনৈতিক পট পরিবর্তন বা সিদ্ধান্তের পরিবর্তন, এই সিদ্ধান্তের পরিবর্তনে ইউরোপ একটা বড় ঝুঁকিতে পড়তে পারে। মানে সোজা কথা মাসুল দিতে হবে পুরো ইউরোপ, ডেফিনেটলি মাসুল দিতে হবে। এখন তো দিচ্ছে, তখন আরো চড়া দামে দিতে হবে। তাহলে আমার কাছে আপনার এখন দেখেন একটা যেটা হচ্ছে, একটা প্রশ্ন করে রাখি, একটা হচ্ছে তাহলে এটা আসলে যাচ্ছে কোথা থেকে, এটা আপনি এন্ডিংয়ে বলবেন, এই জন্য আমি দিয়ে রাখলাম। দেখেন, ইউরোপের দেশগুলো অস্ত্রের জন্য ডিপেন্ডেন্ট কার উপরে? দুই একটা দেশ ছাড়া, যুক্তরাষ্ট্র, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, এখানে কোনো ডাউট। এখন ইউরোপের দেশগুলো নিজেদেরই মজুদ ফুরিয়ে আসছে, একদম সোজা হিসাব। ইউক্রেনকে সহায়তা দিতে দিতে ইউরোপের দেশগুলোর নিজেদেরই মজুদ ফুরিয়ে আসছে, এমনকি উৎপাদনও তো কম। সেই যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ উৎপাদন নেই। ফলটা কি হচ্ছে? ফলটা হচ্ছে যে এই যে ইউক্রেনের সহায়তা দেওয়া, এই সহায়তা অটোমেটিকই কমবে। আর যদি কমে যায় তাহলে কি ইউক্রেন যুদ্ধ টেকসই হবে? কখনোই না। তাহলে এখন দেখেন, এই কারণেই পূর্ব ইউরোপ চায় রাশিয়াকে থামাতে, আর পশ্চিম ইউরোপ চায় শান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। এখন দুইটা তো সম্ভব না, ঠিক আছে? যদি পুরোটা সবাই যদি সিদ্ধান্তে একত্রে না আসেন তাহলে তো সম্ভব না। আপনি বলছিলেন ইউরোপের জনগণের মধ্যে এখন উদ্বেগ আছে, কারণ হচ্ছে কি, যে এই যে শরণার্থীর ঢল, এই ঢল কে ঠেকাবে? এদের আশ্রয় দিবে কে? এবং সমস্যা, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে কি, কেউ যখন কোনো দেশে শরণার্থী হয়, তার যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদাগুলো ওই রাষ্ট্রের উপর বর্তায়, তা বহন করতে হয়। তো আমরা অনেক বড় একটা বোঝা। আমরা যে এই যে 13-14 লাখ রোহিঙ্গা, বাংলাদেশ এদেরকে নিয়ে কি যন্ত্রণায় আছে, এটা ইউরোপের অন্তত বাংলাদেশকে দেখে শেখা উচিত। রাইট। আর ওদের জন্যই হচ্ছে বাংলাদেশ এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এই রোহিঙ্গাদের পাশে ওদেরও দাঁড়ানো উচিত, খালি ওই যে ইউরোপের যে ইউক্রেনের শরণার্থীদের প্রতি না। বাংলাদেশের যে শরণার্থী, ওদের কারণে আশ্রয় দিতে হয়েছে, ওদের অনুরোধের কারণে, ওদের পিছনেও তো দাঁড়ানো উচিত। অবশ্যই, এটা ভালো কথা বলেছেন। আচ্ছা, একটা কথা দাদা আমি আপনার কাছে জানতে চাই, এই যে পূর্ব আর পশ্চিম ইউরোপ দুইটা ভাগ হয়ে গেছে, একজন বিরোধী আর একজন যুদ্ধ, কিন্তু জনগণ কিন্তু দুই পূর্ব আর পশ্চিম দুজনেই কিন্তু চায় যে তারা আর অর্থ দিতে চায় না। জনগণের মধ্যে তো একতা আছে। এইটা কেউই চায়, এটা এখন কেউই চায় না। সেটাই কারণ হচ্ছে কি, যে এই মুদ্রাস্ফীতির এই যে কষাঘাত, এই কষাঘাত আসলে কেউই নিতে পারছে না। আর কত সোজা কথা, একদম সোজা বাংলায় যদি বলি, সোজা কথায় বলি, আপনার দেশে কোনো যুদ্ধ নেই, কিছু নেই, কিন্তু আপনার ট্যাক্স আপনি আমাকে দিচ্ছেন, আমাকে সাহায্য কতদিন দিবেন? এখন দেখেন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এখন ইউক্রেনের সামনে দুইটা পথ খোলা আছে, একদম আমি যদি স্ট্রেট বলেন, ইউক্রেনের সামনে এখন পথ খোলা আছে দুইটা। একটা কি, যুদ্ধ চালানো, আর একটা হচ্ছে কূটনৈতিক সমাধান। এখন হচ্ছে যুদ্ধ যত দীর্ঘ হবে, ইউক্রেন তত একা হবে, একদম। এটা হচ্ছে বাস্তবতা। আর যদি একা হয়ে যায় তাহলে দুর্বল হবে, কারণ সহায়তা কমবে। এখন দেখেন, এখন এই রাশিয়ার যে শক্তি, এই শক্তির সামনে দাঁড়ানোর ক্ষমতা ইউক্রেনের নাই। এটা তো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বা জেলেনস্কিকে একদম সরাসরি বলছে। এখন রাশিয়া এতদিন যে প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাবে এখন রাশিয়া আর সাড়া দিবে না। কেন সাড়া দিবে না? কারণ হচ্ছে কি, রাশিয়া হচ্ছে 13 মাস যাবত যুদ্ধ করেছে পোক্রোভস্ক নিয়ে। এই পোক্রোভস্ক রাশিয়া দখলে নিয়েছে। এখন দনবাস অঞ্চল এমনিতেই পুরোটা রাশিয়ার দখলে চলে আসবে। তাহলে এখানে যুদ্ধবিরতি করার দরকার নাই তো। এরপরে হচ্ছে মাইকেল আবার ওডেসা, এই দুই অঞ্চল দখল করলে রাশিয়ার ঝামেলা শেষ, আর কোনো ঝামেলা নাই। ফলে যেটা হচ্ছে, ইউক্রেন এমনিতেই লুজার, ইউক্রেনকে আরো লুজার হইতে হবে। সাথে পশ্চিমারা তো যুক্তরাষ্ট্রের কথা শুনে লুজার হয়েছে, এখন হচ্ছে আগামী 1 দশকের চ্যালেঞ্জ নিয়ে লুজার হবে। মানে যেটা হয়েছে এটা একদম শার্পলি যদি আপনি বলেন, এই যুদ্ধ যদি এখন বন্ধ না হয়, ইউরোপ আরো বিপদের মুখে পড়বে, এবং সেই যুক্তরাষ্ট্র এক সময় ইউরোপের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। এই আপনার যে শেষের লাইনটা, এটা নিয়ে আমরা আগামীকাল আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনি এই কথা বলেন। এখন আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা। আপনি জানেন যে প্রায় 37-38 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের শাটডাউন চলছে। এই প্রথম আপনার হোয়াইট হাউস থেকে
একটা বার্তা আসছে, সেই মেসেজটা আপনি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করেন। কারণ আপনি জানেন মোটামুটি সিস্টেম কোলাপস করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেখেন যে যেগুলো হচ্ছে সেবা খাত যদি বন্ধ হয়ে যায়, যে সেটা যে কোনো দেশের জন্য ভয়াবহ হয়। আর মার্কিন যে শাটডাউন কেন হবে না? বেতন দিতে পারছে না, দিনের পর দিন মানুষ কষ্টে আছে, না খেয়ে আছে, অনেকে সরকারি কাজ ছেড়ে দিয়ে চাকরি অন্য কাজ করছে। কি করবে? কিছু করার নেই। ফলে যেটা হচ্ছে, এটা তো শাটডাউন হওয়ারই কথা। আমি আপনাকে বলেছিলাম কত বছর যে আপনার সেটা যুক্তরাষ্ট্র কলাপস করবে 2042 তাই তো? জি, তার আগে যেটা হচ্ছে এর আগেই কলাপস করবে। কারণ যুক্তরাষ্ট্রের যে ঋণ, এই আজকে যুক্তরাষ্ট্রের শাটডাউনের 38তম দিন, আর যুক্তরাষ্ট্রের হচ্ছে যে ঋণ, সেই ঋণ হচ্ছে 38 ট্রিলিয়ন ডলারের বেশি। তার মানেটা বুঝতে পারেন? সেটা অলরেডি জিডিপিকে অনেক বেশি ছাড়াই গেছে। এখন যদি সেটা হচ্ছে 2042-এর মধ্যে জিডিপি হচ্ছে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ জিডিপির 200% হবে। যদি হয়, যুক্তরাষ্ট্রের যে মার্কেট আছে সেই মার্কেট এই লোডটা নিতে পারবে না। যখন নিতে পারবে না, তখন যুক্তরাষ্ট্র হচ্ছে দেউলিয়া ঘোষণা করতে হবে, আর কিচ্ছু করার থাকছে না। সোজা এই সংখ্যা কিন্তু ইলন মাস্ক নিজেই করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের যে পতন শুরু, সেইটা কিন্তু ইলন মাস্ক ভবিষ্যৎবাণী করে দিয়েছে আরো 1 সপ্তাহ আগে। সেটাই। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আমাদের নিউজটা দেখছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন, সাড়া দিচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখেন। আমরা সেই বিষয়ের উপরে দাদা বা অন্য কোনো অতিথি সহ আলাপ আলোচনার চেষ্টা করব। তা আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।